দরজায় তালা লাগানো, বিধায় বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ফাহাদ। পৌঁছে এসে ফাহাদকে দেখে চমকে গেল, আমতা আমতা করে বলল, আজও আপনি তাড়াতাড়ি ফিরে এসেছেন? শান্ত স্বরে ফাহাদ বলল, যদি না আসতাম তাহলে তোমার ভিন্ন রূপ সম্পর্কে কিভাবে অবগত হতাম? মানে? পৌঁছে খুব কাছে এসে ফাহাদ বলল, উষের সাথে তোমার কি সম্পর্ক? কি সম্পর্ক মানে? কথা ঘুরিয়ে লাভ নেই, আজ আমি তোমাকে উষের সাথে দেখেছি। তো তো মানে আমি যখন বলেছি বাইরের কোথাও যাব, তখন বলেছে তোমার ক্লান্ত লাগছে। তবে এখন তোমার ক্লান্ত কোথায় গেল? দাঁতের দাঁত চেপে পৌঁছে বলল, বাহ, আজ আজ আপনার আমাকে নিয়ে এত অভিযোগ? কই, এই 4 মাসে কোনো অভিযোগ আমি করিনি। তবে আপনি কেন করছেন? আমি যাই করে থাকি তাতে আপনার কি? পৌষি, আমি কোনো মেয়ের প্রশংসা তোমার সামনে করিনি, বা কোনো মেয়ের সাথে ঘুরতেও যাইনি। তোমাকে আমার স্ত্রী হিসেবে পছন্দ ছিল না, তাই দূরত্ব বজায় রেখেছি। তো রাখুন, দূরত্ব বজায় রাখুন। আপনি আমাকে অবহেলা করতে পারেন, এতে কিছু না। আমি আমার স্বপ্নের পুরুষের সাথে দেখা করতে গেলাম, এতেই আপনার সমস্যা? মুখে লাগাম দিয়ে কথা বলো, তুমি বিবাহিত একজন নারী, আমি তোমার স্বামী, ওই উষ্ণ নয়। স্বামী হয়েছেন বলে কি কিনে নিয়েছেন আমাকে? আমাকে চাকরানি করে রাখার মতলব, তাই না আপনার? আসলে সামনে আমার বই বের হবে, এটাও আপনার সহ্য হচ্ছে না। আমাকে পায়ের নিচে রাখতে পারলেই খুশি আপনি। এসব করে যদি তুমি নষ্টামি করতে চাও, তাহলে সহ্য হচ্ছে না, আর হবেও না। আমি নষ্টামি করছি? হ্যাঁ, করছো। কথাটি শুনে আর কোনো কথা বলল না পৌষি। ব্যাগ থেকে চাবি বের করে ফাহাদের দিকে ছুঁড়ে ফেলল সে। হন হন করে বেরিয়ে গেল বাড়ির বাইরে। বিকেলে চা খাবার পরেও সন্ধ্যাবেলা চা খাওয়া মিয়া শেখের অভ্যাস। আজও এর ব্যতিক্রম হলো না। স্ত্রীর হাত থেকে চায়ের কাপটা নিয়ে মাত্রই চুমুক বসালেন তিনি। এরই মাঝে উপস্থিত হলো পৌষি। পৌষিকে দেখে আমিনা বেগম বলে উঠলেন, এই সময়ে তুমি? মিয়া শেখও পৌষিকে দেখে চমকে গেলেন কিছুটা, কেননা হাসি খুশিতে ভরপুর থাকা পৌষির মুখটি মলিন লাগছে দেখতে। মিয়া শেখ বসতে বললেন তাকে। সে সেই বসতেই তার পাশে বসে আমেনা বেগম আবারও একই প্রশ্ন করলেন। পৌষি কিছু বলতে গিয়েও পারলেন না, কান্না জুড়ে দিল সে। হঠাৎ পৌষিকে কাঁদতে দেখে ভ্যাবাচাকা খেয়ে গেল মিয়া শেখ ও আমেনা বেগম। আমেনা বেগম তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কি হয়েছে আমাকে বলো। পৌষি নাকা নাকা কণ্ঠে বলল, উনি আমি ভুল বুঝেছে, সন্দেহ করেছে। উনি খুশি নন। আমি বই বের করি, উনি চান না। তাই আমি বলতে এসেছি, আমি আঙ্কেলের সাথে কাজ করতে পারবো না। আমেনা বেগম পৌষিকে শান্ত হতে বললেন। মিয়া শেখ গম্ভীর গলায় বললেন, তোমাকে আমি অনেক শক্ত মনের মেয়ে মনে করেছিলাম পৌষি, কিন্তু তোমার আচরণ আমি হতাশ হলাম। তোমার প্রতিভা আছে, কিন্তু তুমি পিছিয়ে যাবে। কিন্তু উনি... কেন তুমি পিছিয়ে যাবে? সে তোমার পাশে না থাকলেও আমরা আছি। আমি তোমাকে যত রকমের সাহায্য দরকার করব। তুমি হুট করে এরকম একটা সিদ্ধান্ত নিও না। আমার আর কিছু বলার নেই। মিয়া শেখ উঠে ভিতরের দিকে চলে গেলেন। আমেনা বেগম বললেন, স্বামী স্ত্রীর মাঝে অনেক কিছুই ঘটে থাকে, নিজেদের মাঝে মিটমাট না করে এখানে আসা ঠিক হয়নি তোমার। রাগের বসে তখন পৌষিকে আটকায়নি ফাহাদ। এখন নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছে তার। সে যতই অন্যায় করুক, এই সময় তাকে একা বের হতে দেওয়া একেবারেই উচিত হয়নি। ফোনটাও বন্ধ পাচ্ছে পৌষির। এখন কোথায় খুঁজবে তাকে? প্রায় রাত 10টা হলো। ফাহাদের চিন্তা যেন বাড়তে থাকলো পৌষিকে নিয়ে। হঠাৎ তার মাথায় এলো উষ্ণের কথা। পৌষি নিশ্চয় তার কাছে গিয়েছে। তবে যদি না যায়? ফোন হাতে নিয়ে ডায়াল করলো ফাহাদ মিয়া শেখের ফোন নাম্বারে। তার কাছ থেকে উষ্ণের ফোন নাম্বার পাওয়া যাবে।
হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফাহাদ বলছি। মিয়া শেখ বললেন, চিনেছি। আসলে একটি প্রয়োজনে ফোন করেছি। উৎস মাহমুদের ফোন নাম্বারটা কি দেওয়া যাবে? উষ্ণের ফোন নাম্বার কেন জানতে পারি? পৌশিরাজ তার সাথে দেখা করার কথা, সে এখনো বাসায় ফিরেনি, ফোনটাও বন্ধ পাচ্ছে, তাই। পৌষি তো এখানেই ছিল, তবে সে বাসার উদ্দেশ্যে বের হয়েছে, ঘন্টাখানেক হয়েছে। আমার ছেলের সাথেই বের হয়েছে। মোহিত ওকে নামিয়ে দিয়ে বলেছিল। আপনাদের বাসা থেকে আমাদের বাসা দূরত্ব এতটাও নয়, এতক্ষণ চলে আসার কথা। আপনি প্লিজ মোহিত ভাইকে একটা ফোন দিয়ে দেখবেন। মিয়া শেখ ফোন করতে রিংটনের শব্দ শুনতে পেলেন। ড্রয়িং রুমেই পেলেন ফোনটি। তার মানে মোহিত ফোন সাথে নেয়নি, এতক্ষণেও পৌঁছালো না কেন? গেল কোথায় দুজনে? আরও প্রায় 30 মিনিটের মতো কেটে গেল। পৌষি ও মোহিতের কোনো খবর পাওয়া গেল না। ফাহাদ বাড়ির বাইরে এসে আশেপাশে খুঁজে দেখছে, আর নিজের রুমের পায়চারি করছেন মিয়া শেখ। দুজনের জন্য চিন্তা হচ্ছে তার। স্ত্রী আয়নাকে এই বিষয়ে কিছু জানায়নি, নয়তোবা তিনিও দুশ্চিন্তা করতে শুরু করবেন। এরই মাঝে ফোনের রিংটন শব্দ ঘোর কাটল মিয়া শেখের। অপরিচিত নাম্বার দেখে রিসিভ করে বললেন, আসসালামু আলাইকুম, কি বলছেন? ওপাশ থেকে বলল, বাবা, আমি মোহিত বলছি। মোহিত, পৌষি এখনো বাসা ফিরেনি কেন? আর তুই এতক্ষণ বাইরে কি করছিস? বাসায় ফোনটা রেখে গেলি? বাবা, আসলে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? ঠিক আছিস তুই? আমি ঠিক আছি, তবে পৌষি হাতে ব্যথা পেয়েছে। পৌষিককে নিয়ে হাসপাতালে আসলাম। দৌড়াদৌড়িতে ছিলাম, যার কারণে ফোন করা হয়নি। কোন হাসপাতাল আসিস তোরা? আমি আসবো। মোহিতের সাথে কথা শেষ করে মিয়া শেখ ফোন করলেন ফাহাদকে। মিয়া শেখের ফোন পেতে রিসিভ করে ফাহাদ বলল, পৌশির কোনো খবর পেয়েছেন? হ্যাঁ, আসলে অজান্তেই ফাহাদের মুখ দিয়ে বেরিয়ে এলো, পৌশি ঠিক আছে? কোনো বিপদ হয়নি তো? মোহিত বলতো, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট, হাতে ব্যথা পেয়েছে সে। বিচলিত কণ্ঠে ফাহাদ বলল। হাসপাতালের নাম বলুন। চোখ জোড়া মিটমিট করে খুলল পৌষি। চোখ খুলেই নিজেকে আবিষ্কার করলো হাসপাতালের বেডে। বেডের পাশে চেয়ারে বসে আছে ফাহাদ। ফাহাদের দৃষ্টি ছিল মেঝেতে, মনে হচ্ছে গভীর ভাবনায় সে মগ্ন। পৌষি ধীর গলায় বলল, আমি এখানে কেন? পৌষির কণ্ঠ শুনে ফাহাদের মুখে হাসি ফুটল। তার দিকে তাকিয়ে বলল, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার। নিজের হাতে ব্যান্ডেজ দেখে পৌষি বলল, আমার হাতে এসব কেন? হাতে সামান্য ব্যথা পেয়েছো তুমি, তেমন কিছু না, ঠিক হয়ে যাবে। কিন্তু কি হয়ে পেলাম? আমার তো মনে পড়ছে না কিছুই। মুচকি এসে ফাহাদ বলল, মনে না থাকলে বাদ দাও। ডাক্তার কি বলেছে জানো? তোমার শরীর অনেক দুর্বল, তাই কিছুদিন হাসপাতালে থাকলেই সব ভালো হয়ে যাবে। শরীর দুর্বল কেন? সেটা তোমার ভালো জানার কথা। কিছুক্ষণ চুপ থেকে পৌষি বলল, আমার কেমন যেন সব এলোমেলো লাগছে, মনে হচ্ছে অনেক দিন ঘুমিয়েছিলাম। রেস্ট করো, ভালো লাগবে, ঘুমানোর চেষ্টা করো। পৌষির মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো ফাহাদ। এই প্রথম ফাহাদের এমন স্পর্শ পেয়েছে পৌষি। অসুস্থের মাঝেও ফাহাদের স্পর্শে তার মনে দোল দিয়ে যাচ্ছে। বিবাহিত জীবনের এই মুহূর্তটিকেই সেরা মনে হচ্ছে তার কাছে। ফোন বেজে উঠল ফাহাদের। মিয়া শেখের ফোন পেয়ে একটু দূরে এসে রিসিভ করলো সে। জি আঙ্কেল, বলুন। আমি যখন গেলাম পৌষি তো ঘুমছিল, দেখাই হলো না। কি অবস্থা এখন? উঠেছে, শরীরে দুর্বলতা আছে। ও, সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। দোয়া করবেন। তা তো অবশ্যই। শোনো, আমি কালকে মুহিতের সাথে ঢাকা যাচ্ছি একটা কাজে। ফিরে এসে দেখা করবো তোদের সাথে। আর এখন পৌষিকে লেখালেখি নিয়ে কম ভাবতে বলো। সুস্থ হলে আস্তে ধীরে কাজ করবে। জি। মিয়া শেখের সাথে ফোনে কথা বলা শেষ করে পৌষির পাশে ফিরে এলো ফাহাদ। পৌষি ঘুমিয়ে পড়েছে। হয়তো শরীর দুর্বল, তাই এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল।
পৌশির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ফাহাদ। আজ পৌশিকে এইসব বলা ঠিক হয়নি। যদি না বলতো, সে রাগের বশে বাড়ির বাইরে যেত না, আর এই অ্যাক্সিডেন্টও হতো না। পৌশির এই অবস্থার জন্য নিজেকে দোষী মনে করছে ফাহাদ। রাগ হচ্ছে নিজের উপর। আসলেই তো, সেই 4 মাসে কি দিতে পেরেছে পৌশিকে? শুধুমাত্র পড়াশোনা কম করেছে বলে অবহেলা করেছে। স্ত্রীর সাথে এমন আচরণ একেবারেই ঠিক হয়নি। আচ্ছা, রাগের বশে পৌশিকে এসব করেছে। ফাহাদ যেন নিজের ভুল বুঝতে পেরে তার জন্য এসব করার কারণ নয়তো। ফাহাদকে জেলাস করার জন্য উষ্ণের সাথে এমন ব্যবহার করছে নিশ্চয়ই। নিজেকে নিজেই প্রশ্ন করে হাসলো ফাহাদ। এছাড়া আর কোনো কারণ ফাহাদ দেখছে না। যদি তাই হয়ে থাকে, পৌশি তার ভালোবাসা কামনা করে, তার মানে মেয়েটি তাকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু এসব কবিতা কি করে লিখেছে পৌশি? তার এই গুণ সম্পর্কে কেন আগে বলেনি? চমকে দেওয়ার জন্য কি? অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ফাহাদের মনে। উত্তর কবে পাবে জানা নেই। তবে সে পৌশিকে আর কোনো খারাপ কথা বলতে চায় না, স্বামীর দায়িত্ব পালন করতে চায়। পৌশিকে আশ্বাস দিয়ে চায় স্বামী হিসেবে খারাপ নয় সে। ভালোবাসায় আগলে রাখতে চায় সে পৌশিকে। পৌশির চুলগুলো এলোমেলো হয়ে আছে। ফাহাদও উঠে দাঁড়ালো, সামান্য ঝুঁকে ঘুম নষ্ট না হওয়ার মতো। খুব সাবধানে ঠিক করে দিল চুলগুলো। নিজের ঠোঁটে জোড়া আলতো করে ছুঁয়ে দিল পৌশির কপালে। চেয়ারটা আরো কাছে টেনে এনে ফাহাদ বসলো। পৌশির ব্যান্ডেজ করা হাতটি ধরল সে। ব্যান্ডেজের উপরে চুমু খেলো। পরেক্ষণেই হেসে নিজেই মনে মনে বলল, আজ তোর ঠোঁটজোড়া বড় অবাধ্য হয়ে যাচ্ছে রে ফাহাদ। পৌশি অসুস্থ, এটা ভুলে গেলে চলবে না। কন্ট্রোল ইউর সেলফ। কারোর গলার স্বরে ঘুম ভাঙলো ফাহাদ ও পৌশির। দরজার পাশে তাকিয়ে দেখলো উষ্ণ মাহমুদ। ফাহাদ তাড়াহুড়ো করে দাঁড়িয়ে বলল, আপনি এত সকালে? মোহিতের কাছে খবরটা শুনে আসলাম। আসলে আমরা একই সাথে একটা কাজে ঢাকায় যাচ্ছিলাম। ভাবলাম যাবার আগে পৌশিকে রেখে যাই, তাই খুব ভোরেই আসতে হলো। সমস্যা নেই, ভেতরে আসুন। পৌশিকে দেখে মনে হচ্ছে তার ঘুম এখনো কাটেনি। উষ্ণ তার পাশে এসে বসে বলল, কেমন বোধ করছো এখন? জি ভালো। আপনি ভালো আছেন? পৌশির মুখে আপনি ডাক শুনে খানিকটা চমকালো উষ্ণ। পৌশি তো তুমি বলে সম্বোধন করে তাকে। তবে কি ফাহাদ সামনে থাকে এমন আচরণ? আমি ভালো আছি। বেশিক্ষণ বসলো না উষ্ণ। ঢাকার ফ্লাইটের সময় হওয়ার কারণে বেরিয়ে পড়ল সে। চলে যেতেই পৌশি ফাহাদের উদ্দেশ্যে বলল, উনি উষ্ণ মাহমুদ না? পৌশি প্রশ্ন শুনেই হেসে ফেলল ফাহাদ। হাসছেন কেন? আমি বিশ্বাস করতে পারছি না আমাকে উনি দেখতে এসেছেন। কিন্তু কেন এসেছেন? ফাহাদ কিছু বলার আগেই আগমন ঘটল নার্সের। স্যালাইনটা খুলে বলল, রোগী এখন খাবার খেতে পারবেন, তবে তরল জাতীয় খাবার। পৌশিকে জিজ্ঞেস করলো ফাহাদ, কি আনবো তোমার জন্য? আপনাকে দেখতে কেমন যেন লাগছে, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আসুন। সমস্যা নেই, তুমি কি খাবে বলো। স্যুপ, তবে আপনার হাতের। কিন্তু আমি এখানে স্যুপ কিভাবে তৈরি করব? বাসায় গিয়ে করে আনুন। ঠিক আছে, তুমি যা হুকুম করো। তাদের কথোপকথন শুনে নার্স হেসে বললেন, আপনার মিসেস চান আপনি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আসুন, তাই এই আবদার। চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে যেতে পারেন, আমরা খেয়াল রাখবো ওনার। বাসায় এসে প্রথমে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল ফাহাদ। ফ্রেশ হয়ে এসে পৌশির জন্য স্যুপ বানাবে। কিন্তু কিভাবে বানাবে? সে তো রান্নাবান্নার কাজে একেবারেই কাঁচা। তবে ইউটিউবের সাহায্যে বানানো যেতেই পারে। পৌশি ভালো লাগবে তা খেতে? কাল রাত থেকে বেচারি পেটে কোনো খাবার পড়েনি। এইসব ভেবে তাড়াহুড়ো করে গোসল সেরে নিল ফাহাদ। ওয়াশরুম থেকে বেরিয়ে ইউটিউবে চিকেন স্যুপ বানানোর রেসিপি দেখে নিল। কিন্তু রান্নাঘরে আসতেই তার চোখ কপাল উঠে গেল। বড় একটি বাটিতে ধোয়া ওঠানো গরম গরম স্যুপ দেখতে পেল সে। পৌশি বাসায় নেই। এই স্যুপ রান্না করলো কে?
সে নিজেও রান্নাঘরের দিকে আসেনি, কিভাবে সম্ভব এটা? পৌষির হাতে ব্যান্ডেজের বিধায় ফাহাদ তাকে খাইয়ে দিচ্ছে। এক চামচ স্যুপ শেষ করে পৌষি বলল, ফাহাদ আপনি এত ভালো রান্না জানেন, আমি জানতাম না। বেরিয়ে বলল, আমিও জানতাম না। কিছু বললেন? না, এই একটু চেষ্টা করলাম আর কি। সত্যি অনেক ভালো হয়েছে। আচ্ছা শোনো, ভাবছি তোমার বাসায় খবর দিব। আমি অফিসে চলে গেলে তোমার দেখাশোনা কে করবে, তাই তোমার বাসায়। ছুটি নিয়ে নিন। মানে? কিছু না। কেননা সে জানে এমন আবদার সে ফাহাদকে করতে পারে না, সেই অধিকার তার নেই। ফাহাদ তার আবদার রাখবে না। স্যুপ বানিয়ে আনা আর অফিসে ছুটি নিয়ে বাসায় বসে সেবা যত্ন করার মাঝে অনেকখানি তফাৎ রয়েছে। ফাহাদ বলল, আমি নাজকে বলে রেখেছি, কোনো অসুবিধা হলে বলিও তাকে। আমার অফিসে যেতে হবে, তাড়াতাড়ি চলে আসবো। স্যুপের ব্যাপারে পৌষিকে কিছু জানালো না ফাহাদ, শুনলে হয়তো বিশ্বাসই করবে না। পরের দিন দুপুরের দিকে পৌষিকে নিয়ে বাসায় এলো ফাহাদ। দরজার সামনে আসতেই চমকে গেল পৌষি। দরজার উপরে রঙিন কাগজে লাগানো, তার উপরে লেখা স্বাগতম পৌষি। পৌষির চেয়ে বেশি অবাক হলো ফাহাদ, সে তো এসব করেনি। পৌষি মুচকি হেসে বলল, ধন্যবাদ। পৌষির মুখে হাসি দেখে তাকে কিছু বলল না ফাহাদ। চুপচাপ দরজা খুলে ভেতরে প্রবেশ করলো তারা। পৌষিকে বলল, তুমি রুমে যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। পৌষির রুমে এসে একটা চিৎকার দিল। ফাহাদ তার চিৎকার শব্দ শুনে দ্রুত বেগে এগিয়ে গেল তার দিকে। হাঁপাতে হাঁপাতে ফাহাদ বলল, কি হয়েছে? আচমকা ফাহাদকে জড়িয়ে ধরে পৌষি বলল, আপনি এসব করেছেন আমি বিশ্বাস করতে পারছি না। ফাহাদ কিছু বলার আগে পুরো রুমটার দিকে নজর পড়ল তার। খুব সুন্দরভাবে বেলুন দিয়ে সাজানো, চারপাশে খাটে ফুলের পাপড়ি ছিটানো। এসব দেখে ফাহাদের চোখ চড়ক গাছে। ফাহাদ এসবের কিছুই করেনি। নিজের কাছ থেকে পৌষিকে ছাড়িয়ে নিয়ে ফাহাদ বলল, দেখো পৌষি। ফাহাদের কথা শেষ হবার আগে শব্দ করে কেঁদে উঠল পৌষি। ফাহাদ বলল, আবার কাঁদছো কেন? ভাঙা ভাঙা গলায় পৌষি বলল, আমি কখনো ভাবিনি আপনি আমার জন্য এত আয়োজন করবেন। আমি কল্পনাও। আবারও ভ্যা ভ্যা শব্দে বাচ্চাদের মতো কেঁদে উঠল পৌষি। তার এমন কান্না দেখে ফাহাদ হেসেই ফেলল। ফাহাদকে হাসতে দেখে পৌষির কান্নার মাত্রা যেন আরো বেড়ে গেল। পৌষিকে নিজের বুকে টেনে নিয়ে ফাহাদ বলল, ওলে আমার পিচ্ছি বউটা কাঁদে না। এতটাও বিচ্ছে না। আমার কাছে পিচ্ছি, দেখে আসো, ফ্রেশ হয়ে নাও, জামাটা বদলে নাও। ফাহাদের বুকে মুখটা লুকিয়ে পৌষি বলল, হাসপাতালে নার্স সাহায্য করেছিল জামা বদলাতে। আমার হাতে ব্যথা, এখন একা একা কিভাবে করব? খানিকক্ষণ চুপ থেকে ফাহাদ বলল, আমি সাহায্য করবো তোমাকে। এ কি আপনি? কোনো সমস্যা নেই, আমি তোমার স্বামী, করতেই পারি। শুধু জামা পাল্টাতে সাহায্য নয়, আরো অনেক কিছু করতে পারি। কথাটি শুনে পৌষির ফসা মুখটা লাল আবরণ ধারণ করলো। ফাহাদের মুখে কথাটি শুনে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম হয়েছে। আর যদি সত্যিই কিছু করে তবে হয়তো শ্বাসটা আটকেই যাবে। ফাহাদ বলল, কি লাগবে না সাহায্য? শান্ত স্বরে পৌষি বলল, লাগবে। পৌষিকে জামা বদলাতে সাহায্য করে নিজেও ফ্রেশ হতে গেল ফাহাদ। এইদিকে পৌষি খাটের উপরে গুপটি মেরে বসে আছে। একটু আগের মুহূর্তটাকে থামিয়ে দিতে ইচ্ছে করছিল। ফাহাদের তরফ থেকে এমন আচরণ সে ভাবতে পারে না। তবে কি ফাহাদের মনে সে জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে? কিন্তু কিভাবে? হঠাৎ তার প্রতি ফাহাদের এমন আচরণের কারণ কি হতে পারে? এইসব ভাবতে ভাবতে পৌষির দিকে গেল রান্নাঘরের দিকে। দুপুরে খাবার তৈরি করা প্রয়োজন। রান্নাঘরে এসে পৌষিকে দেখে ফাহাদ বলল, তোমার রান্নাঘরে আসার কি প্রয়োজন পৌষি? পৌষি হেসে বলল, আপনি যে সব রান্না করে রেখেছেন আমি জানতাম না। তাহলে সকালে বাসায় আসার কারণ এইসবই? না চাইতেও মুখে হাসি এনে ফাহাদ বলল, তুমি ড্রয়িং রুমে গিয়ে বসো, আমি খাবার নিয়ে আসছি। ফাহাদ প্লেটে চিকেন বিরিয়ানি নিয়ে পৌষির পাশে এসে বসলো। পৌষিকে বলল, দেখি ভালো মেয়ের মতো হাঁ করো, আমি খাইয়ে দিই। তা তো খাবই। তার আগে এটা বলুন, আপনি কি করে জানলেন আমার প্রিয় খাবার এটি?
আমি জানতাম না। কথা শুনে পৌষি মুখ মলিন করে বলল, আসলেই আপনি কি হয়ে জানবেন? আপনার ইচ্ছা হয়েছে রান্না করেছেন, আমার পছন্দের সাথে মিলে গেল। ফাহাদ পৌষির পাশে ঘেঁষে বলল। এখন থেকে জানার চেষ্টা করব। দেখি খেয়ে নাও। দুপুরে পৌষকে ঘুম পাড়িয়ে নিজের রুমের বারান্দায় ফাহাদ দিল। কিছুদিন ধরে যা ঘটে চলেছে কিছুই স্বাভাবিক নয়, সবকিছুই ঘোলাটে মনে হচ্ছে তার কাছে। তবে অত সব কিছুর মাঝে একটি বিষয় ভালো হয়েছে, পৌষে প্রেমে পড়েছে সে। মাথাটা ঝাঁকালো ফাহাদ। যেহেতু তার সাথে সব ভালোই হচ্ছে, এই বিষয়ে আর ভাবতে চায় না সে। হয়তোবা সব কিছু তার জন্য এমনিতেই পরিষ্কার হয়ে যাবে। 2 দিন পার হলো। পৌষির হাতে ব্যান্ডেজ খোলা হয়েছে। আগের চেয়ে অনেকটা সুস্থ পৌষি, তবে মানসিকভাবে অসুস্থ বোধ বেশিই করছে সে। কেননা ফাহাদি কয়েকদিনের স্বামীর দায়িত্ব পুরোপুরি পালন করেছে। পৌষির কাপড় পর্যন্ত নিজের হাতে ধুয়েছে সে, অফিস থেকে ছুটিও নিয়েছে। সবকিছু পৌষির কাছে স্বপ্নের মতো লাগছে। ড্রয়িং রুমে এসে বসলো পৌষি। হঠাৎ চোখ গেল তার টেবিলে রাখা একটি চিরকুটির উপর। হাতে নিয়ে পড়তে থাকলো সে। আজ তোমাকে বউয়ের সাজে দেখতে চাই। তোমাকে বউ সেজে কেমন লাগছিল মনে নেই তো? আমি খুব খারাপ স্বামী, তাই না? ভালো স্বামী হতে চাই তোমার। বিয়ের শাড়িটা পরে নিল পৌষি। সে যে ঠিক বিয়ের কনের মতোই এই শাড়িটা পরে যেদিন বউ সেজেছিল, মনে ছিল স্বামীর ভালোবাসা পাওয়ার আশা। কিন্তু বিয়ের রাতেই ফাহাদ তাকে আলাদা রুম দেখিয়ে দিয়েছিল। এই 4 মাস একই বাড়ির নিচে থাকলেও দুজন অপরিচিত মানুষের মতোই ছিল। এসবে কি অবসান হতে চলেছে? ভাবতে ভাবতেই পৌষি দেখা পেল ফাহাদে। পৌষি কি করছে দেখতে এসেছিল সে, কিন্তু কনের সাজে পৌষিকে দেখে ফাহাদ যেন অবাকই হলো। বিয়ের দিন পৌষিকে সে ভালো করে দেখেও নি। সেদিনে কি তাকে এতটা সুন্দর লেগেছিল? পৌষির ডাকে ঘোর কাটলো ফাহাদের। ফাহাদের মুচকি হেসে বলল, অনেক সুন্দর লাগছে তোমায়, ঠিক যেন নববধূ। পৌষি এসে ফাহাদের বুকের মাঝে নিজের মাথাটা রেখে বলল, আপনি আমার জন্য অফিস থেকে ছুটি নিয়েছেন, এতদিন আমার সেবা করেছেন, আজ আমাকে বউয়ের সাথে সাজতে বলেছেন। এসবের মানে আমি কি কিছু ধরে নিব? কি ধরে নিতে চাও? কিছু ধরবো না। ফাহাদের নিশ্চুপ থাকতে দেখে তাকে ছেড়ে দিল পৌষি। শান্ত স্বরে বলল, আমি একটু বেশিই ভেবে ফেলেছি বোধহয়। পৌষি এগুলোতে চাইলে তার ডান হাতটি ধরে টেনে নিজের বুকে খুব কাছে নিয়ে এলো ফাহাদ। পৌষির কানের কাছে মুখটি নিয়ে ফিসফিসিয়ে বলল, বলো কি শুনতে চাও? পৌষির কানে ফাহাদের ঠোঁটের হালকা স্পর্শ পেতে খানিকটা নড়ে উঠল সে। এমন ছোঁয়া পেতে যেন মন ব্যাকুল হয়ে আছে, কিন্তু তার লজ্জাও লাগছে প্রচুর। পৌষি বলল, ছাড়ুন আমাকে। সত্যি ছেড়ে দেব? নিশ্চুপ পৌষিকে দেখে তার ঠোঁটে নিজের ঠোঁট জোড়া ডুবালো ফাহাদ। কিছুক্ষণ পৌষির মিষ্টি ঠোঁটের স্বাদ নেওয়ার পর মুখ উঠালো সে। পৌষির চোখ জোড়া বন্ধ অবস্থায় বড় বড় নিঃশ্বাস ফেলছে। মনে হচ্ছে এক্ষুনি ফাহাদের কোলে ঢলে পড়বে সে। আচমকা তাকে পাজা কলা উঠিয়ে বিছানায় শুইয়ে দিল ফাহাদ। নিজের ভার যখন পৌষির উপর দিতে চাইল, তখনই পৌষি বলে উঠল, আগে কথাটি বলুন। পৌষি নাক টিপে ফাহাদ বলল, আমার ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে। হ্যাঁ, পৌষি নাকের সাথে নিজের নাক ঘষতে ঘষতে ফাহাদ পড়ল, ভালোবেসে ফেলেছি তোমাকে, ভালোবেসে ফেলেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের মাঝে আবারও নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। তো গল্পটি কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও নেক্সট গল্প নিয়ে নতুন কোনো সময়, নতুন কোনো দিন, নতুন কোনো রূপে ফিরে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর